সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। ট্রাম্প ভাষণ দিয়ে দিয়েছেন ইতিমধ্যে, ইউএন সেশনের কথা বলছি। এটি হওয়ার কথা ছিল ভেরি স্ট্রং শক্তিশালী ভাষণের কথা ছিল, কিন্তু শুরুতেই টেলিপ্রম্পটার নষ্ট হয়ে যায়। তিনি জাতিসংঘকে দোষারোপ করলেও পরে জানা গেল সেটা তার নিজের টিমই চালাচ্ছিলেন। এরপর আসি মূল আলোচনায়। ভাষণে ট্রাম্প নানা দাবি করেছেন। জরিপের নাম্বার, যুদ্ধ বন্ধ, মুদ্রাস্ফীতি কমে আসছে, বিদ্যুৎ বিল এবং নিত্য পণ্যের প্রয়োজনীয় জিনিসের দাম কমে যাওয়া, এই সব কিছু কিন্তু খুব চমকপ্রদ শোনা গেছে, অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু হিম। কিন্তু আপনি যদি তথ্য যাচাই বলছে এর বেশিরভাগই সঠিক নয়। আমরা যদি ফ্যাক্ট চেক করতে যাই তাহলে পুরো সময়টাই পার হয়ে যাবে। কয়েকটি তুলে ধরি। যেমন তিনি বললেন যে তিনি 7টি যুদ্ধ শেষ করেছেন। বাস্তবে এ দাবি সত্য নয়। কিছু দেশ তখন, যে কথা উল্লেখ করেছেন, তখন যুদ্ধেই ছিল না বা যুদ্ধ ছিল না। কিছু দেশে শান্তি চুক্তি হয়নি, আর কিছু ক্ষেত্রে ট্রাম্পের কোনো ভূমিকাই নেই। অর্থনীতির কথায় তিনি দাবি করেছেন মুদ্রাস্ফীতি শেষ, বিদ্যুৎ ও বাজার দর কমেছে। বাস্তবে দাম বেড়েই চলছে, বিদ্যুতের বিল বাড়ছে। এমনকি আমেরিকার তেল উৎপাদনও যখন উনি ক্ষমতা গ্রহণ করেছেন আর এখনকার মধ্যে কমেছে, উৎপাদন বাড়েনি। আই চেকড ইট বাই মাই সেলফ। চীনকে উনি বলেছেন যে উইন্ড মিল কমিয়ে নিয়ে আসছেন, ইটস এ গুড থিং। আদতে চীনের উইন্ড ফার্ম নিয়েও তিনি যে ভুল তথ্য দেন সেটা সত্য, কারণ সেখানে বেড়েছে। আর বাজার পণ্যদ্রব্যের কথা বলছেন, আপনি নিজে বাজার করছেন, কয়েক মাস আগের রিসিপ্টটি আর এখনকার রিসিপ্টটি মিলিয়ে দেখে নেবেন। জাতিসংঘে এরকম দেশীয় অর্থনীতি নিয়ে বক্তব্য দেওয়া আসলেই অস্বাভাবিক। আর আন্তর্জাতিক সংবাদপত্রগুলো, আমি একটু চোখ রাখছিলাম, কারণ গতবার যখন উনি ভাষণ দিয়েছিলেন তখন উনি উপহাসের পাত্র হয়েছিলেন, সেটি নিয়ে হাসাহাসি হয়েছিল। এই জন্য শুরুতেই বলেছিলেন উনি একটি শক্তিশালী ভাষণ দেবেন এইবার অন্তত পক্ষে। আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা ঘেটে আমি যা দেখলাম, ট্রাম্পের ভাষণকে বলা হয়েছে বিব্রতকর, ব্যর্থতা আর অযৌক্তিক। এবং শেষে একটি ছোট্ট ঘটনা কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দেয়। ট্রাম্প আর ফার্স্ট লেডি ওঠার সময় এসকেলেটর বন্ধ হয়ে যায়। দোষারোপ করেছেন যথারীতি ইউএনকে। পরে জানা গেল সেটা তার টিমের কেউ ভুল করে সেফটি ফিচার চালু করে দিয়েছিলেন। ট্রাম্পের এই জাতিসংঘের ভাষণ তার পররাষ্ট্র নীতির মতো চকচকে অনেক বড় বড় দাবি, কিন্তু ভেতরে বাস্তবতা খুব কম। আলোচনা করব জেমস কবি, সাবেক এফবিআই ডিরেক্টর, দুঃখিত। তার ব্যাপারে আলোচনা হবে আমেরিকা কি হারাচ্ছে আইনের শাসন। কারণ সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমির বিরুদ্ধে ট্রাম্প তীব্র আক্রমণ করেছেন এবং তাকে দুশ্মন আখ্যা দিয়ে এই ব্যাপারটি শুরু হয়েছে। গণতন্ত্রের জন্য এটি কি বার্তা? ফিলিস্তিন প্রশ্নে নতুন বড় ঝড় বলবো টনি ব্লেয়ার নেতৃত্বে পরিকল্পনা করা হয়েছে। সৌদি আরব, ফ্রান্সের ভূমিকা কি? বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হচ্ছে কিন্তু বিভিন্ন দেশ ফিলিস্তিনকে, কিন্তু বাস্তবতা কি বদলাবে? জাতিসংঘের উপর ট্রাম্পের আক্রমণ, সায়েন্স বিজ্ঞানের বিরুদ্ধে তার অবস্থান, কূটনীতি আর এই নীতিতে, বিশ্বনীতিতে কি প্রভাব ফেলবে? আবার এদিকে আমরা শুনছি চায়না কে ভিসা ইস্যু করছেন, এখানে বন্ধ হচ্ছে H-1B ভিসা। এদিকে জাতিসংঘে আজকে বক্তব্য রেখেছেন ডক্টর ইউনুস। তার নেতৃত্বে যারা এসেছেন অন্তর্বর্তী সরকারের হয়ে, তাদের উপর আওয়ামী লীগ সমর্থকদের হয়রানি আন্তর্জাতিক মহলে কি বার্তা দেয়, এটি নিয়ে আলোচনা করব। এদিকে একটি বড় নিউজ প্রকাশ পেয়েছে যে সাউথ এশিয়া সম্প্রদায়ের উত্থান। নিউ ইয়র্ক টাইমস বলেছে যে দক্ষিণ এশিয়ায় যারা আছি, আমাদের উত্থান ঘটছে নিউ ইয়র্কের। এবং মামদানি নিয়ে নিউ ইয়র্ক টাইমস এই বিশেষ প্রতিবেদন আমরা আলোচনা করব। আরেকটি ব্যাপার যদি সময় পাই সেটা হলো রোহিঙ্গা বিষয়ে আলোচনা করব। জাতিসংঘের কনফারেন্সে আলোচ্যর অনেক কিছু থাকবে। সবচেয়ে আলোচিত বৈষয়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই পলিটিক্স অ্যান্ড ট্রাম্প। এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রথমে হাসান ফেরদৌস, লেখক, গবেষক, সাংবাদিক। স্বাগত জানাচ্ছি আপনাকে হাসান ফেরদৌস। আমাদের সাথে আরও আছেন অ্যাডভোকেট আব্দুর রশিদ, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ল সোসাইটি।
আপনাকেও স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা দুজনই ভালো আছেন। আমি প্রথমেই চলে যাব হাসান ফেরদৌস আপনার কাছে। অনেকগুলো ব্যাপার আছে, আমি একটু জাতিসংঘের ব্যাপারটা থেকে শুরু করব। আপনি জাতিসংঘের ব্যাপারটি, আমরা ট্রাম্পের অনেক কথা শুনেছি, আজকে ডাক্তার ইউনূসও ভাষণ দিয়েছেন এবং নেতানিয়াহুও ভাষণ দিয়েছেন, অনেকে হেঁটে বের হয়ে চলে গেছেন। আমাদেরকে ট্রাম্পের ভাষণের ছোট অংশটা আমরা কিছুটা শুনবো, ডক্টর ইউনূস কি বলেছেন সেটা একটু বোঝার চেষ্টা করবো। নেতানিয়াহু কিন্তু যথারীতি একটি চমকপ্রদ কথা বলেছেন, অনেকে বের হয়ে চলে গেছেন, উনি বলছেন যে প্রকাশ্যে অনেকে নিন্দা করলেও ব্যক্তিগতভাবে নাকি তাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে। শুনবো আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই, রশিদ ভাই, আসসালামু আলাইকুম। ট্রাম্পের বক্তব্য নতুন বক্তব্য নয়। এর আগে 2017 সালে যখন তিনি প্রথম এসেছিলেন, এই এক্স্যাক্ট একই কথাই বলেছেন, জাতিসংঘ ডিসফাংশনাল। 1, 2 নম্বর, মাল্টি ল্যাটারালিজম, বহুপাক্ষিকতা কাজ করে না। তিনি জাতিসংঘে দাঁড়িয়ে জাতিসংঘের সদস্যদের বলছেন, দেশে ফিরে যাও, যার যে দেশ চিন্তা করো, আমেরিকা ফার্স্ট, তোমার দেশকে ফার্স্ট বানাও। জাতিসংঘে দাঁড়িয়ে তিনি বলছেন জাতিসংঘ কাজ করছে না, জাতিসংঘ ব্যর্থ। কিন্তু কেন ব্যর্থ? আমি এগ্রি করি, জাতিসংঘ বহুলাংশে ব্যর্থ। তার প্রধান দায়িত্ব জাতিসংঘের হচ্ছে গিয়ে আন্তর্জাতিক পিস অ্যান্ড সিকিউরিটি, কেমন শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। সেটা বজায় রাখতে জাতিসংঘ নানাভাবে ব্যর্থ হয়েছে। তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে গিয়ে আজকে গাজা একদিকে, অন্যদিকে সুদান। দুই জায়গাতেই জাতিসংঘ কিন্তু কার্যত নেই, জিরো। আমাদের চোখের সামনে দিনের পর দিন, মাসের পর মাস গাজায় গণহত্যা হচ্ছে, একের পর রিপোর্ট আসছে, কিছু করতে পারছে না। ফলে ট্রাম্প ইজ রাইট, ডিসফাংশনাল। স্টেটমেন্ট দেওয়া ছাড়া, প্রস্তাব গ্রহণ করা ছাড়া কোনো কাজ করতে পারছে না। কিন্তু কাজ করতে পারছে না কেন? আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। ঠিক যেই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘে দাঁড়িয়ে বলছেন এই সংগঠন ডিসফাংশনাল, তার দুদিন আগে জাতিসংঘে প্রস্তাব উঠেছে নিরাপত্তা পরিষদে, গাজায় আনকন্ডিশনাল, নিঃশর্ত যুদ্ধবিরতি করতে হবে। আপনারা জানেন নিরাপত্তা পরিষদের সদস্য 15 জন, 10 জন অস্থায়ী, 5 জন স্থায়ী। এই 5 জনের আছে রাইট টু ভিটো। একজন যদি বলে না, না, সেটা হয়ে যায়। তো গাজায় গণহত্যা হচ্ছে, গণহত্যা বন্ধ করবার জন্য নিরাপত্তা পরিষদ প্রস্তাব উঠলো, সবাই বললো হ্যাঁ। না বললো কে? মার্কিন যুক্তরাষ্ট্র। এ প্রথমবার নয়, পরপর 6 বার প্রস্তাব উঠেছে, একই প্রস্তাব ঘুরে ফিরে, তা হচ্ছে যে ইমিডিয়েটলি সিজফায়ার করতে হবে। এই যে আমরা বলছি, ট্রাম্প সাহেব বলছেন জাতিসংঘ ডিসফাংশনাল, হি ইজ রাইট, বাট ওয়াই? মাই ডিয়ার প্রেসিডেন্ট, আপনার জন্যে, আপনার দেশের জন্যে বারবার আপনি এবং আপনার সরকার বাধা সৃষ্টি করছেন, এই সংগঠনটাকে দাঁড়াতে দিচ্ছেন না। আমি আরো এক্সাম্পল দেই। মার্কিন যুক্তরাষ্ট্র তার সময় গত কয়েক মাসে একের পর এক প্রায় 5-6টি জাতিসংঘ অঙ্গ সংগঠন থেকে উদ্যোগ করে নিয়েছে। ইউনেস্কো, WHO, UNHCR, আনরুয়া। আনরুয়ার কাজ কি? মূলত আনরুয়া প্যালেস্টিন উদ্বাস্তুদের সাহায্য করে থাকে। তাদের সাহায্য করার কেউ নেই। আমরা জানি এই মুহূর্তে প্রায় 22 লক্ষ গাজাবাসী, শুধু উদ্বাস্তুই না, তারা প্রায় 6, 7, 8 বার গৃহচ্যুত হয়েছে। এদের খাবার দেবে কে? আশ্রয় দেবে কে? একমাত্র আনরুয়া। এবং সেই আনরুয়ার আপনি সমস্ত ফান্ডিং বন্ধ করে দিয়েছেন। সংগঠন থেকে আপনার সদস্যপদ প্রত্যাহার করেছেন, ফান্ডিং তুলে নিয়েছেন। $1 বিলিয়ন, বছরে $1 বিলিয়ন আপনি প্রত্যাহার করেছেন জাতিসংঘ থেকে। অফকোর্স ইট ইজ ডিসফাংশনাল, অফকোর্স ইট কান্ট ডেলিভারি করতে পারছে না, তার দায়িত্ব। কারণটা হচ্ছে আপনি, কারণ হচ্ছে আপনার সরকার। তিনটে বিষয়ে তিনি ফোকাস করেছেন। 1 নম্বর, জাতিসংঘ ডিসফাংশনাল। 2 নম্বর, তিনি বলছেন জাতিসংঘ অকারণে নানা রকমের মাইগ্রেশন নিয়ে চুক্তি করছে এবং চুক্তিগুলির কারণে আজকের এই মাইগ্রেশন জনিত সংকট দেখা দিচ্ছে। রাইট? চুক্তিগুলি কারা করে? চুক্তি তো আপনিও স্বাক্ষর করেছেন। অনেক চুক্তি আপনার মানে মার্কিন সরকারের মার্কিন প্রস্তাবে চুক্তিগুলি গৃহীত হয়। তিনটি মূল প্রস্তাব আছে আন্তর্জাতিক চুক্তি অন মাইগ্রেশন। সবগুলি অধিকাংশ কিন্তু আমেরিকার উৎসাহে, সমর্থনে এবং স্বাক্ষরে গৃহীত হয়েছে। থার্ড একটা ইস্যু তিনি বলছেন ক্লাইমেট চেঞ্জ। তিনি হোক্স বলছেন, এটা একটা মিথ্যা কথা, ভুয়া জিনিস। সারা বিশ্ব জানে, আমরা বাংলাদেশিরা জানি ক্লাইমেট চেঞ্জের আমরা ফ্রন্ট লাইনে আছি।
কি হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। আপনার দেশে আপনি যান, ফ্লোরিডায় যান, আপনি জর্জিয়ায় যান, ক্লাইমেট চেঞ্জের কারণে আপনার দেশেও ঝড় বন্যা একের পর এক ঘটনা ঘটছে। আপনি চোখ বন্ধ করে আছেন বটে, আপনি মিথ্যা বলতে পারেন, অস্বীকার করতে পারেন বটে, বাট ইটস এ রিয়ালিটি। এবং এটা কে বলছে? জাতিসংঘ একটা কমিটি করেছে প্রায় 1000 আন্তর্জাতিক সায়েন্টিস্টদের নিয়ে। আপনি প্রায় বলেন আমি সবকিছু সবচেয়ে ভালো জানি, আই নো দ্য বেস্ট অলমোস্ট অ্যাবাউট এভরিথিং। 1000 সায়েন্টিস্ট বলছে, তথ্য উপাত্ত নিয়ে বলছে যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ রিয়ালিটি। পৃথিবীর ভূপৃষ্ঠ ক্রমশ উষ্ণ হয়ে উঠছে। উষ্ণ হয়ে ওঠার পরে সমুদ্রের পানির মাত্রা বেড়ে যাচ্ছে, ফলে সমুদ্রের নিকটাঞ্চল কোস্টাল এরিয়াগুলি ফ্লাডেড হয়ে যাচ্ছে। বাংলাদেশ যেমন ধরা যাক, আগামী 70 বছরের মধ্যে তার ওয়ান থার্ড প্লাবিত হবে। সেজন্যই আমরা বলছি যে ক্লাইমেট চেঞ্জ ইজ নট এ হোক্স, ইটস এ রিয়ালিটি। একটু আগে আপনি বললেন চীনের কথা। ট্রাম্প সাহেব বললেন যে চীন মুখে বলে যে তারা ক্লাইমেট চেঞ্জের জন্য গ্রিন টেকনোলজি করছে, আসলে করছে না। ঠিক উল্টো, চায়না এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর দেশ যারা এই সোলার প্যানেল বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার জন্য সবচেয়ে এগিয়ে আছে তারা। ফলে আপনার এই বক্তব্য, আমি বলবো যে অ্যাজ এন আমেরিকান আমি লজ্জিত হই, আমি এম্বারাসড হই। আপনি ঠিকই বলেছেন আমি ভাই শুরুতে, যে আপনার এই বক্তব্য আমাকে বিব্রত করে। কারণ আমরা কি আশা করি আপনার কাছ থেকে? লিডারশিপ। আমেরিকা উইল লিড দ্য ওয়ার্ল্ড, কিন্তু আনফর্চুনেটলি আপনি আমার প্রেসিডেন্ট লিড করতে ব্যর্থ হচ্ছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি আসলে মানে যদি আমি ফ্যাক্ট চেক করতে যাই, আমি সময় কাটিয়েছি গত 2 দিন ওনার ভাষণের পর। আই ক্যান ডিফিট এভরি সিঙ্গল ফ্যাক্ট দ্যাট হি স্টেটেড ইজ রং। প্রতিটি ফ্যাক্ট ইজ রং। কিন্তু আমি সেখানে সময় ক্ষেপণ করবো না। আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে যাচ্ছি। আপনি যদি কিছু যোগ করতে চান সংক্ষেপে এখানে আপনি যোগ করতে পারেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন হবে, সাবেক FBI ডিরেক্টর জেমস কোমির বিরুদ্ধে চরম ব্যবস্থা নিতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি ব্যক্তিগত আক্রোশ থেকেই করছেন, যে দেশকে সবাই জানে, আমরাও জানি, যে একটি আইনের শাসনের দেশ, রুল অফ ল, রাইট? তো সেই এই ব্যাপারটি আসলে কেন হচ্ছে এটি শুনবো আপনার কাছে, কেন এটি হঠাৎ করে উনি করতে গেলেন। দ্বিতীয়টি হচ্ছে, আমেরিকা কি আইনের শাসন হারাচ্ছে? যদি তাই হয়ে থাকে তাহলে সাধারণ জনগণ কতটা নিরাপদ? যদি সাবেক FBI ডিরেক্টর নিরাপদ না হয়ে থাকে, আমাদের মতো আপনার মতো সাধারণ মানুষ যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, জনগণ কতখানি নিরাপদ? শুরু করুন। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমি প্রথমে আসলে আপনার কমি বিষয়ে একটু পরে আসছি। তার আগে আমি জাতিসংঘে ট্রাম্পের যে ভূমিকা এবং তিনি যেসব তথ্যগুলো তুলে ধরেন সেই বিষয়ে আমি জাস্ট একটা কি বলবো, একটা হাইপোথেটিক্যাল একটা আপনাকে বক্তব্য বলি। লুক, আমেরিকার স্পন্সরশিপ বা লিডারশিপে কিন্তু জাতিসংঘ তৈরি হয়েছে, বা জাতিসংঘের ইতিহাসটা ছিল এরকম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন সারা পৃথিবীতে প্রায় কোটি কোটি মানুষ, 600 কোটি বা 500 কোটির মতো মানুষ যখন মারা যায় এবং পৃথিবী যেদিকে ধ্বংস হচ্ছিল স্বৈরাচার দ্বারা, ফ্যাসিবাদ দ্বারা কিংবা অটোক্রেটিক লিডারদের দ্বারা, সেখান থেকে মানবতা এবং মানুষকে মুক্ত করার জন্য, সভরেনিটি গুরুত্ব দেওয়ার জন্য এই জাতিসংঘকে প্রতিষ্ঠিত করেছিল এই আমেরিকার লিডাররা, এই ফ্র্যাঙ্কলিন ডেলিয়ানো রুজভেল্ট এবং এরকম পশ্চিমা নেতারা। সেই তার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল পৃথিবীতে একটা আমব্রেলার নিচে নিয়ে আসা, যেখানে মানুষের সার্বভৌমত্ব, মানবাধিকার, আইনের শাসন এবং মানুষের কথা বলার অধিকার এবং মানবিক মর্যাদার যে অধিকারগুলো আছে সেগুলো সার্ভাইভ করবে, তাই না? তো এখন এই দীর্ঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমরা এখনো পর্যন্ত প্রায় মনে করেন যে 7 দশক পরেও এখন আমরা যদি জাতিসংঘের দিকে তাকাই, তাহলে আমেরিকার যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আমেরিকা জাতিসংঘের মাধ্যমে সারা পৃথিবীতে বিস্তৃত করছে কিনা, আমেরিকার যে ভ্যালু প্রিন্সিপাল যেগুলোর কারণে আমরা সারা পৃথিবী থেকে আকর্ষিত হয়ে আমেরিকায় ছুটে আসি, যেখানে মানবিক মর্যাদা, আইনের শাসন আছে, সেগুলো কি এখন আমেরিকা তার পাওয়ার দিয়ে জাতিসংঘের মাধ্যমে সারা পৃথিবীতে বাস্তবায়ন করছে কি করছে না? এটা উত্তর হচ্ছে না, আমেরিকা করছে না। কারণ এখন স্বার্থবাদী পুঁজিবাদী কর্পোরেট আমেরিকা এখন শুধুমাত্র 1% ধনী লোক যারা পৃথিবীর সব সম্পদের বেশিরভাগের মালিক, তাদের নির্দেশনায় এবং তাদের লবিং এ এবং তাদের ইশারায় এখন আমেরিকার পাওয়ার নির্দেশিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, যার ফলে আমেরিকাকে আমরা সেই ভূমিকায় দেখছি না যে ভূমিকা আমেরিকা আমরা অতীতে দেখেছি। হোপফুলি ভবিষ্যতে হয়তো দেখবো, তারই একটা রেজাল্ট বর্তমান পৃথিবীতে আমরা চারিদিকে চোখ বুলালে দেখতে পাচ্ছি এবং সেটা জাতিসংঘে দেখতে পাচ্ছি। হ্যাভিং সেড দ্যাট, আইনের শাসন, আপনি যেটা বললেন যে আইনের শাসন, লোক আমেরিকার যে কোর ফাউন্ডেশন, এই কোর ফাউন্ডেশন বা আমেরিকার সংবিধানের স্পিরিটটাই হচ্ছে কিন্তু আইনের শাসন। কারণ হচ্ছে
ব্যক্তি শাসন কিংবা প্রাতিষ্ঠানিক শাসনের চাইতে যখন আইনের শাসন প্রিভেল বা সার্ভাইভ করবে, তখন কিন্তু ওখানে ধর্ম বর্ণ নির্বিশেষে, পাওয়ার এবং এম্পাওয়ার পিপল নির্বিশেষে, আশরাফ এবং আত্রাফ নির্বিশেষে সব মানুষ কিন্তু সেখানে নিরাপত্তা এবং ইকুয়ালিটি কিন্তু বোধ করে। কিন্তু এই আইনের শাসন যদি না থাকে, তাহলে হয় কি, ব্যক্তির শাসনে যখন আমরা চলে যাই, তখন যেটা হয় সেটা হচ্ছে একটা সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হয়, যে অস্থিরতা আমরা এখন চারিদিকে দেখতে পাচ্ছি। যদিও তিনি এগুলোকে নিজের ক্রেডিট বলে দাবি করেন, কিন্তু আপনি যে ফ্যাক্ট চেকের কথা বলছেন, আমরা যদি ফ্যাক্ট চেক করতে যাই, তাহলে কিন্তু এই ক্রেডিবিলিটি গুলো কিন্তু আমরা খুব দুর্বল দেখি। কিন্তু তারপরেও আমাদের এমন একজন প্রেসিডেন্ট এখন ক্ষমতায় আছেন, তিনি যদি তার ব্যক্তিগত লজিকে যদি মনে করেন কোন জিনিস সঠিক, তাহলে তিনি সেটা বলে দেন এবং তিনি তার উপরই স্ট্যান্ড করেন। সারা পৃথিবী কি বললো আর বাকি সায়েন্স কি বলতেছে সেদিকে তিনি তোয়াক্কা করেন না, যেটা আমাদের হাসান ফেরদৌস স্যারও একটু আগে বললেন। তো জাতিসংঘে দেখেন, এই যে 157টি দেশ এই পর্যন্ত প্যালেস্টাইনকে রিকগনাইজ করেছে, 81% মেম্বার্স যারা একটা ইস্যুর উপরে একমত, শুধুমাত্র একটা দেশ সেই জায়গাটা একমত না, বা দুইটা দেশ সেই জায়গায় একমত না বলে আমরা এই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে পারছি না। ভাই, পৃথিবীতে সবচেয়ে বেশি গণতন্ত্র আমরাই সেল করি, আমরাই গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের কথা বলি। এই গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন এখন কি আমেরিকাতে, সেই প্রশ্ন আমরা তুলছি। আমেরিকার নাগরিকরা এখন সত্যি জেমস কমির যে তার যে ভূমিকা ছিল, তিনি যে কাজ, তিনি তার সময় থাকার পরে তিনি কিন্তু একজন এফবিআই চিফ ছিলেন, এবং তিনি কিন্তু অনেকটা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি কোনো চাপ কিংবা কোনো মানে আঙ্গুলিকে কোনো প্রত্যাখ্যান না করে তিনি তার ইনভেস্টিগেশন করে গিয়েছিলেন, এবং সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা আমরা দেখতে পেরেছি যে বর্তমান যে প্রেসিডেন্ট, সেটা তিনি মনোঃপুত হননি, তার ভালো লাগেনি এবং তিনি সেটাতে অফেন্ডেড হয়েছেন। তারই একটা যখন প্রতিশোধ পরায়ণ এখন আমরা একটা ব্যবস্থা দেখি, যেটা অ্যাপারেন্টলি আমরা বুঝতে পারি, এবং এটা আমাদেরকে শঙ্কিত করে যে আসলেই যখন এই দেশের মধ্যে যদি কখনো আইনের শাসন ভুলুণ্ঠিত হয়, তাহলে কি আমরা উঠে দাঁড়াবো নাগরিকরা? আমরা কি কথা বলবো? কথা বলে আমার কি হবে, আমার পরিবারের কি হবে? আমাকে ইনডাইক্ট হতে হবে, আমাকে বিচারের সম্মুখীন হতে হবে। যদিও জেমস কমি খুব সাহসী একজন মানুষ, তিনি বলেছেন, আমি হাঁটুর নিচে দাঁড়াবো না, আমি জানি সত্য কি, আমি সত্যের উপর সবসময় দাঁড়াবো। অবশ্যই আমেরিকার বিচার সিস্টেমের উপর আমাদের একটা ভরসা আছে, এবং তিনি বিচার দাবি করেছেন, ট্রায়াল দাবি করেছেন। হয়তো এই ট্রায়ালটা শুরু হলে তিনি ন্যায় বিচার সেখান থেকে বেরোয় আসবে। বাট সো ফার এখন আমেরিকার যে ডিভাইড এবং ভয়ের সংস্কৃতি চলছে, এই ডিভাইড এন্ড ভয়ের সংস্কৃতি কিন্তু আমেরিকার আধিপত্যবাদের জন্য শুভ না, আমেরিকার গণতন্ত্র আইনের শাসনের জন্য শুভ না। যে ইমিগ্রেন্টরা আমরা এখানে এসে আমেরিকাকে বিল্ড করছি, এটার জন্য কিন্তু শুভ না। এটা কিন্তু আমেরিকার সুপ্রিমেসিকে দিন দিন দুর্বল করতে পারে বলে আমি বিশ্বাস করি। দুর্বল করতে পারে না, দুর্বল হয়ে আসছে। আর আপনি যেটি বলছেন সেটি সারসংক্ষেপ এরকম, এই প্রেসিডেন্ট ট্রাম্পের যে আক্রমণ জেমস কমির ওপর, এটি আমরা ধরে নিতে পারি ব্যক্তিগত প্রতিশোধ পরায়ণতা থেকে হতে পারে, এবং সেটি গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এখন এটা অনেকে এমনও নিতে পারেন যে দিস ইজ দ্য নিউ নর্ম ইন আমেরিকান পলিটিক্স। যদি সেটি হয়, সেটি হবে ভয়াবহ। আমি সেই প্রসঙ্গে আমি আপনাকে তো শুনবো। জি বলুন। যেটা বোঝা খুব জরুরি দরকার হচ্ছে যে কি ঘটছে আসলে এখানে। রশিদ ভাই ঠিকই বলেছেন যে কিভাবে আইনের শাসন দুর্বল হয়ে পড়ছে। আপনারা তো অনেক জানেন, 1974 যখন নিক্সন প্রেসিডেন্ট ছিলেন, নিক্সন চেষ্টা করেছিলেন জাস্টিস ডিপার্টমেন্টটাকে ব্যবহার করতে তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য। সেই ঘটনার পরে কংগ্রেস কিছু কিছু নর্ম প্লেস করেছে, যার লক্ষ্য হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্ট এবং এক্সিকিউটিভের মধ্যে দূরত্ব নির্মাণ করা, যাতে করে জাস্টিস ডিপার্টমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। এটা কোনো সবগুলি যে লিখিত বা সবগুলি যে আইন তা নয়, কিন্তু এটা প্রচলিত নিয়ম। তা হচ্ছে যে প্রেসিডেন্ট বা এই নির্বাহী বিভাগ হস্তক্ষেপ করবে না জাস্টিস ডিপার্টমেন্টের ক্ষেত্রে। 17 সালে যখন ডোনাল্ড ট্রাম্প সাহেব প্রথম নির্বাচিত হন, এবং যখন তার সঙ্গে প্রথম দেখা হয় কমির সাথে, জেমস কমি, তার প্রথম প্রশ্ন ছিল, আর ইউ ফর মি অর এগেনস্ট? এবং কোন কমির উত্তর ছিল, আই এম ফর জাস্টিস। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য এনিমিটি বিটুইন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড কমি। কমির দোষটা কি? কমি এফবিআই মাধ্যমে রাশিয়া ইনভেস্টিগেশন করেছিল, রাশিয়া আমাদের নির্বাচনে, গত নির্বাচনে হস্তক্ষেপ করেছিল, এই অভিযোগ ছিল, ইনভেস্টিগেট করেছে। এবং এই যে শুরু হলো কমির বিরুদ্ধে তার প্রচারণা, ব্যক্তিগত বিদ্বেষ, তা কিন্তু পুরো গত 10 বছর কন্টিনিউ করেছে, অব্যাহত ছিল। আমরা কি দেখেছি? উনি নির্দেশ দিচ্ছেন তার জাস্টিস ডিপার্টমেন্ট চিফকে, আমাদের অ্যাটর্নি জেনারেলকে, ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করো কমির বিরুদ্ধে, লেটিশিয়া জেমসের বিরুদ্ধে, অ্যাডাম শিফের বিরুদ্ধে। এরা হচ্ছে তার এনিমি লিস্ট।
Of course. এবং ধরে ধরে আমরা কি জানলাম কি আরো ইন্টারেস্টিংলি, এই মামলাটি উঠেছিল কোথায়? ভার্জিনিয়া ফেডারেল কোর্টে। জি। ফেডারেল কোর্টের যিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, তিনি বলেন না, কোনো মামলা নেই এখানে, এমন কোনো ঘটনা নেই যার জন্য তাকে প্রসিকিউট করা যায়। তিনি পদত্যাগ করলেন যখন ডোনাল্ড ট্রাম্প সাহেব বললেন তোমাকে আমি ফায়ার করব, তার জবাবে তিনি পদত্যাগ করলেন এবং তিনি এমন একজন মহিলাকে নিয়োগ দিলেন যা তার ব্যক্তিগত লয়ার ছিল। শি ওয়াজ পার্সোনাল লয়ার, যার কোনো প্রসিকিউটর অভিজ্ঞতাই নেই। এবং সেই মহিলা 3 দিন পরেই দেখলাম আমরা এই ইনডাইটমেন্টটা তিনি এনশিওর করলেন। ফলটা কি দাঁড়ালো? ফলটা দাঁড়াচ্ছে এই যে জাস্টিস ডিপার্টমেন্ট হ্যাজ বিন উইপনাইজড, একে ব্যবহার করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিহিংসা, রিভেঞ্জ চরিতার্থ করবার। জি, দিস ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। আচ্ছা, ছোট্ট করে আমি আপনার কাছে যেহেতু আছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস আজকে ভাষণ দিয়েছেন জাতিসংঘে। বেশ কয়েকটি কথা উল্লেখযোগ্য ছিল, আমি ছোট করে আপনার কাছে শুনবো কারণ আমি অন্যান্য প্রসঙ্গে চলে যাব। এবং একই সাথে নেতানিয়াহু বক্তব্য দিয়েছেন। আমি ডক্টর ইউনূসের প্রসঙ্গটা শুনে নিব আপনার কাছ থেকে, তারপরে নেতানিয়াহুর কথা শুনবো, কারণ নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প এবং দুজন মিলে যা করছেন তাতে বিশ্বকে নিয়ে তামাশা করছেন বলে অনেকে মনে করছেন। আপনিও তাই মনে করেন কিনা? হাবিব ভাই, আমাদের চিফ অ্যাডভাইজারের যে ভাষণ তা একটা ফর্মুলা ভাষণ। কেমন কি একটা ফর্মুলা ভাষণ, যে এইখানে এই জাতিসংঘের এই যে প্রতি বছরের যে মিটিংটা হয়, আমি মিটিং অসংখ্য মিটিং অ্যাটেন্ড করেছি আমি, এবং 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 পরে বিরক্ত হয়ে গেছি আমরা যে এখানে যা হয় তা মূলত বিশ্বকে শোনানোর জন্য না, হোম অডিয়েন্সকে শোনানোর জন্য। তারা কি করেন প্রত্যেকে, বড় বড় দেশ ছাড়া, আমেরিকা বা রাশিয়া বা ধরা যাক ইসরায়েল ছাড়া অধিকাংশ দেশ, আমাদের মতো দেশের নেতারা যখন আসেন তারা লম্বা ফিরিস্তি নিয়ে আসেন তাদের অ্যাচিভমেন্টস এর তালিকা, এই করেছি আমরা, এই আমরা করব। ইটস এ লন্ড্রি লিস্ট অফ অ্যাচিভমেন্টস। জি জি। আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব ঠিক লন্ড্রি লিস্ট নিয়ে এসেছেন। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি দুটো জিনিস এমফেসাইজ করেছেন। এক হচ্ছে যে আমাদের কি কমিটমেন্ট ছিল, গণতন্ত্র পুনরুদ্ধার করা, ছাত্ররা তাদের আন্দোলনের ফলাফল হচ্ছে আমি, গণতন্ত্রের প্রকাশ হচ্ছে আমি, এবং আমার কমিটমেন্ট কি, নির্বাচন হবে। তিনি অ্যাসিওর করছেন বিশ্ববাসীকে নির্বাচনের পথে আমরা এগুচ্ছি। একটা যে প্রবলেমটা তিনি সামনে এনেছেন আমাদের জন্য বাংলাদেশের ক্ষেত্রে, তা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য একটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এখন প্রায় 15 লক্ষ, 1.5 মিলিয়ন রোহিঙ্গা হয়তো হয়ে গেছে। শুরু হয়েছিল 11 লক্ষ দিয়ে, বাড়তে বাড়তে 15-16 লক্ষ, এবং এদের ফিরে যাওয়ার কোনো লক্ষণ নাই। আগামী এই মাসের 30 তারিখে জাতিসংঘে বড় একটা সম্মেলন হতে যাচ্ছে, যে সম্মেলনে এই প্রশ্নটি নতুন করে তোলা হবে। ফোকাসটা কি? দুটো ফোকাস। এক হচ্ছে যে পয়সা নেই ভাই, আর এদের সাহায্য করার পয়সা কমেই যাচ্ছে। আপনারা জানেন হয়তোবা যে আগে 1 বছর আগেও রোহিঙ্গাদের আচ্ছা, মাথা পিছু, আমি রোহিঙ্গা প্রসঙ্গে একটু পরে আসবো কারণ আমার বিস্তারিত আলোচনা আছে সেখানে। আচ্ছা, কিন্তু এটা তার ইন্টিগ্রেট, তার বক্তব্যের কেন্দ্রীয় বিষয় ছিল। বাট এনিওয়ে, আমি যেটা বললাম, ইটস এ লন্ড্রি লিস্ট অফ অ্যাচিভমেন্ট যা তিনি অর্জন করেছেন, আলাদা করে বলার কিছু নেই। আপনি নেতানিয়াহুর কথা বলেছেন, যেটা হয়তো বলিনি আমরা, হচ্ছে যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ফ্রান্স সবাই মিলে এক নতুন ইন্টারেস্টিং প্রস্তাব উত্থাপন, মূলত মার্কিন প্রস্তাব, তা হচ্ছে যে একটি 21 দফা শান্তি পরিকল্পনা স্থাপন করা হয়েছে, যার মূল বক্তব্য হচ্ছে যে টনি ব্লেয়ারের নেতৃত্বে একটি ট্রানজিশনাল অথরিটি টেক ওভার করবে। এটা অনেকটা একটা কলোনিয়াল সিস্টেম ম্যান্ডেটের মতো। আপনারা জানেন প্যালেস্টাইনটা একটা ব্রিটিশ ম্যান্ডেট ছিল। সেই ম্যান্ডেটের অনুকরণে টনি ব্লেয়ার সাহেবকে দায়িত্ব দেওয়া হচ্ছে গাজাতে অন্তর্বর্তীকালীন একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করবার জন্য। ঠিক প্রায় একই সময়ে ফ্রান্স এবং সৌদি আরব একটা প্যারালাল প্রস্তাব দিয়ে, যা মোটামুটি রিফ্লেক্ট করে একই রকম প্রস্তাব, তা হচ্ছে যে, আপনি কিছু বলবেন? হ্যাঁ, এই বিষয় তো আমরা ভেঙে আলাপ করব, কিন্তু আচ্ছা। নেতানিয়াহুর যে বক্তব্যটা ছিল আজ সেটি মানে সত্যকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া, অন্যায়ভাবে যে আক্রমণ এবং গণহত্যা চালিয়ে যাচ্ছেন সেটির পক্ষেই কথা বলা, এবং মিথ্যের পর মিথ্যে নতুন করে বলা, এবং অনেক অনেক ডেলিগেশন আছে সেখান থেকে তারা বের হয়ে গেছেন। How do you see this? That was my question. নেতানিয়াহু কথা বলার সময় আরবরা মূলত এবং অনেক এশীয় দেশ, আফ্রিকান দেশ মিটিং থেকে চলে যায়, এবং যখন তা চলে যায় আপনারা দেখেছেন হয়তো বা অনেকে হাততালি দিচ্ছেন, হাততালি দেওয়া শুনেছি আমরা। নেতানিয়াহু আপনি ঠিকই বলেছেন যে যারা চলে যাচ্ছে বটে
যারা আমার সমালোচনা করে বটে, তারা পেছন থেকে কিন্তু আমাকে উৎসাহ দেয়। এই কথাটা খুব সিগনিফিকেন্ট। কারণটা কি? আপনি একটু আগে বলেছেন প্রায় 155টা দেশ, রশিদ ভাই বলেছেন 155টা দেশ ইতিমধ্যে প্যালেস্টাইন স্বীকৃতি দিয়েছে, তাই তো? এই আমরা দেখলাম 5 দিন আগেই ফ্রান্স, পর্তুগাল ইত্যাদি দেশ, প্রায় 10টি ইউরোপীয় দেশ স্বীকৃতি দিয়েছে। কিন্তু উইল দিস চেঞ্জ এনিথিং অন দ্য গ্রাউন্ড? বাস্তব অবস্থার কি কোনো পরিবর্তন হবে? নেতাজি যে বলছেন যে পেছন থেকে আমাকে উৎসাহ দেয়, তার আমাকে বলে ভালো করেছো, ভালো, তার মানেটা কি? জাস্ট মুখে মুখে বলা। কোন একটি দেশ, কোন একটি পশ্চিমা দেশ কি ইসরায়েলের বিরুদ্ধে স্যাংশনস আরোপ করেছে? না। তাদের বিরুদ্ধে অস্ত্র রফতানি বন্ধ করেছে? এমন কোন ব্যবস্থা নিয়েছে যার ফলে ইসরায়েল কোনো সমস্যায় পড়ে? একটি দেশও নয়, নট এ সিঙ্গল কান্ট্রি। মুখে কিন্তু অনেকে বলছে, স্পেন চমৎকার কথা বলছে আজকাল, পর্তুগাল চমৎকার কথা বলছে আজকাল, ফ্রান্স আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা আজ পর্যন্ত নেয়নি। ফলে যা ঘটছে তা কিন্তু ঘটছে, মূল কারণটা জান কি? দেশের ভিতরে মানুষ আপত্তি করছে বলে। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি, আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আব্দুর রশিদ, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে জাতিসংঘের কথা বলেন এবং হাসান ফেরদৌস জাতিসংঘের বলেন যে জাতিসংঘের কারণে, বিভিন্ন চুক্তির কারণে মাইগ্রেশন হচ্ছে, এটি জাতিসংঘের একটি ব্যর্থতা এবং পশ্চিমা দেশের জন্য এটি একটি হুমকি। কেন হুমকি? কারণ এশিয়া, আফ্রিকা থেকে নন হোয়াইট মানুষরা আসছেন, ইটস এ প্রবলেম। মুসলিমরা আসছেন পশ্চিমা দেশে। ইট ওয়াজ নট এ প্রবলেম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন ব্যাপক পরিমাণ ইটালিয়ান, Jewish, that could be from Poland, Germany, Italy, anywhere, right? ব্যাপক পরিমাণ ইটালিয়ান, ব্যাপক পরিমাণ জুইশ পিপল, জার্মান, পোলিশ আসে, কিন্তু তখন কোনো সমস্যা হয়নি, বিকজ তারা শ্বেতকায়, অ্যাটলিস্ট ইন মাই ওপিনিয়ন। ওকে, আপনি আমাকে বলবেন। কিন্তু এখন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কণ্ঠস্বর এবং যে বক্তৃতা উনি দিলেন জাতিসংঘে, আমেরিকার নেতৃত্ব নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছে সারা বিশ্ব। ক্ষমতা নেই বলার, চ্যালেঞ্জ করার, একমাত্র চায়না ছাড়া। এবং চায়না এই জায়গাটি ছোট্ট করে হলেও আস্তে আস্তে দখল করে নিচ্ছে না অ্যাজ এ ফ্রেন্ড। একই সাথে আমরা দেখছি বিজ্ঞানের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অদ্ভুত কথাবার্তা, এই টাইলেনল সম্বন্ধে যে কথাটি বলেছেন, যেটি খেলে অটিজম হয়, মানে অটিজম হওয়ার সম্ভাবনা কারা খেলে? যারা গর্ভবতী মহিলারা খেলে। এটি কতখানি বিপজ্জনক বার্তা পাঠায়? কারণ আমেরিকা প্রযুক্তি এবং উদ্ভাবনের একটি উৎকর্ষ জায়গা, প্রচুর পরিমাণ ইনোভেশন কামস হিয়ার। আমরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টেও পৃথিবীর সবচেয়ে বেশি ইনভেস্ট করে থাকি। এটি কি কেমন ক্ষতিগ্রস্ত হতে পারে যদি এরকম কথাবার্তা চলতে থাকে এবং এই অবস্থানেই উনি বসে থাকেন? শুনবো আপনার কাছে। ধন্যবাদ। আসলে মাইগ্রেশন বিষয়টা আসলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা সাদা চামড়া বা কালো চামড়া বা ব্রাউনের বিষয় না। মাইগ্রেশন প্রসেসটা হচ্ছে, ইট ইজ ইনিশিয়েটেড সিন্স দ্য বিগিনিং অফ হিউম্যান সিভিলাইজেশন। এটা হচ্ছে, এটা বাস্তবতা, এটা সব দিকে হবে। এবং বাংলাদেশেও তো মাইগ্রেশন হয়েছে। এই যে স্যার বলেন 1.5 মিলিয়ন রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে আছে, ইজ নট এ মাইগ্রেশন। মাইগ্রেন্ট পিপল দের পারসিকিউশনের শিকার হয় বলেই তারা এক দেশ থেকে আরেক দেশে তারা মাইগ্রেট করে। এবং সেই জন্যই তো আমরা একটা মানবিক বিশ্ব গড়ার জন্য সেখানে সব পৃথিবীর যার যেভাবে করে ক্ষমতা আছে এবং তার সামর্থ্য আছে সেটাকে আমরা এঙ্গেজ করতে চাই, যাতে আমরা পৃথিবীকে এক পৃথিবী বানাতে পারি যেখানে মানুষ সবাই শান্তিপূর্ণভাবে থাকতে পারবে। আমাদের তো আর কোনো প্ল্যানেট নাই যে আমরা একটা ডিফারেন্ট প্ল্যানেটে চলে যাব। এই প্ল্যানেটের মধ্যে এত যুদ্ধ, এত বন্যা, খরা, দুর্ভিক্ষ, মাইগ্রেশন, এগুলো আমাদের দেখে আসলে আমরা প্ল্যানেটের কি ডেভেলপটা করতেছি বা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমরা কি পৃথিবী রেখে যাচ্ছি। আমরা তো সেই পৃথিবী গড়বো এই ছোট্ট প্ল্যানেটের মধ্যে, যেটা সব মানুষকে পৃথিবীতে নিরাপদ করবে। মাইগ্রেশন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পশ্চিমা বিশ্বের যে আপনার আনজাস্টিফাইড গ্লোবালাইজেশন, যেখানে একদিকে ধন সম্পদ একদিকে পুঞ্জীবিত হচ্ছে পিরামিডের উপরে, আর নিচে মনে করেন যে 80% মানুষ, 90% মানুষ ওয়ার্ল্ডের মধ্যে তারা পৃথিবীর অনেক বেসিক রাইটস থেকে তারা বঞ্চিত হচ্ছে। আপনি জানেন আফ্রিকার দেশগুলো এখনো পর্যন্ত এমন দেশ আছে, অর্ধেক পপুলেশন আফ্রিকাতে যারা $2 ডে লিভ করে, যেটা আমার কফির দামের সমানও না। ইন্ডিয়ার মতো একটা দেশে এখনো 1/3 পপুলেশন আছে যাদের অ্যাভারেজ ইনকাম হচ্ছে প্রতিদিন $2। ক্যান ইউ বিলিভ ইট? চায়না তো, আই বিলিভ ইট। তাহলে মাইগ্রেশন তো হবেই। তো আমি যদি এখানে ধন সম্পদের যদি কেন্দ্রীভূত পুঁজি যদি আমি পশ্চিমা জগতে করি, তাহলে পূর্বের জগৎ, দক্ষিণের জগৎ তারা তো আসবেই। এই মাইগ্রেশনটা হওয়াটা খুব স্বাভাবিক। হাউএভার কথা হচ্ছে যে আমরা এটাকে কিভাবে করে বন্ধ করতে পারি বা মানবিক করতে পারি, কিংবা আমরা দেখেন আমেরিকার বা পশ্চিমার সিভিলাইজেশন ডেভেলপ করার পিছনে কিন্তু মাইগ্রেন্ট পিপলদেরই ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। আমেরিকাকে ডেভেলপ করছে এখন আপনি দেখেন
এই যে ইন্ডিয়ানরা, বাংলাদেশিরা, পাকিস্তানি বা চাইনিজরা, কোরিয়ানরা যারা আমরা এখানে বিভিন্ন এআই সেক্টরে কাজ করছি, ডিজিটাল সেক্টরে কাজ করছি, করে সিলিকন ভ্যালিতে কাজ করছি, অভাবনীয় আমেরিকা ডেভেলপমেন্ট ঘটাচ্ছে আমরা। সুতরাং মাইগ্রেশনকে কিভাবে পজিটিভ করা যায়, এটাকে কিভাবে করে আরো বেশি মানুষের জন্য মানে উদার এবং মানুষের কাজে লাগানো যায়, সেই দিক দিয়ে আমাদের গবেষণা করতে হবে। আমরা তো সেখানে গবেষণা না করে বরং আমরা একে অপরকে দোষারোপ করছি, আমরা বন্ধ করছি। আমরা আসল যে প্রবলেম গুলো যেটা ডিল করা উচিত, নিড এ হলিস্টিক গ্লোবাল অ্যাপ্রোচ, সেই হলিস্টিক গ্লোবাল অ্যাপ্রোচ থেকে সরে গিয়ে আমরা শুধু বিভক্ত এবং সার্ভাইভ করার নীতি আমরা মানে গ্রহণ করছি, যেটা মোটেই কাম্য না। যে কারণে আমেরিকার সুপিরিয়রিজম, যে ইম্পেরিয়ালিজম কিংবা আমেরিকার যে সুপ্রিমেসি, সেটা এখন প্রশ্নবিদ্ধ হয়েছে সারা পৃথিবীতে। এরপর আমি আপনাকে বলি গাজার যে বিষয়টা, যে গিটা টনি ব্লেয়ার যে নেতৃত্ব করে যাচ্ছে, অন্য প্রসঙ্গ, আমি ওই প্রসঙ্গে একটু পরে যাব। যে মাইগ্রেশন ব্যাপারটা আপনি আরেকটি প্রশ্ন উত্তর দেননি। এই যে এই আমেরিকা, আপনি একটি ব্যাপার বলে দিচ্ছেন মাইগ্রেশনের ব্যাপারে, উদ্ভাবনের ক্ষেত্রে পৃথিবীতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমেরিকা সবার আগে। এখন সেখানে যদি সেই প্রেসিডেন্ট বলেন যে ভাই টাইলেনল খেলে কিন্তু আপনার অটিজম হবে, এটা কতখানি ভয়ঙ্কর, কেন ভয়ঙ্কর? আমেরিকার প্রেসিডেন্টের প্রত্যেকটা শব্দের একটা মিনিং আছে সারা দুনিয়ার মানুষের কাছে, কারণ আমেরিকা সারা পৃথিবীকে এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে নেতৃত্ব প্রদান করে। সুতরাং প্রেসিডেন্টের মুখ থেকে প্রেসিডেন্ট কোনো শব্দ ব্যবহার করার আগে তাকে চুজি হওয়া উচিত এবং তার শব্দের সাপোর্টে কি এভিডেন্স আছে সেই সম্পর্কে তাকে ওয়াকিবহাল হওয়া উচিত। টাইলেনল খেলে যদি অটিজম তৈরি হয়, তাহলে আমেরিকাতে 60-70 দশক ধরে টাইলেনল মানুষ ব্যবহার করে আসছে। আপনি কোন লজিক, কোন গ্রাউন্ড এবং কোন রিপোর্ট এবং কোন তথ্যের ভিত্তিতে এই কথাটা বলছেন? যদি এটা আপনি বলতে না পারেন, তাহলে আমিও নিজে স্কেয়ার ফিল করছি এখন। আসলে মানে কখনো যদি আমার পরিচিত কেউ মানে কোনো ওমেন যদি প্রেগনেন্ট হয়, আমার আত্মীয়, আমি কি টাইলেনল খাওয়াবো? দেখেন, এটার কিন্তু প্রভাব আমার মধ্যে অলরেডি পড়ে গেছে। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য আদার পিপল ইন দিস কান্ট্রি অর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড? আমরা বাংলাদেশে গেলে কিন্তু অনেক টাইলেনল নিয়ে যাই। এখন এই টাইলেনল গুলো আমরা ভাবিদের, বোনদেরকে, তারা প্রেগনেন্ট যখন থাকে তাদেরকে কিন্তু আমরা দেই, এটা ভালো কাজ করে। এখন এই কথা শোনার পর তো আমিও নিজে স্কেয়ার হয়ে গেছি। এখন কথা হচ্ছে, প্রেসিডেন্ট বলতে পারেন, কিন্তু কথা হচ্ছে আপনার সাপোর্টে তো আপনাকে তথ্য তুলে ধরতে হবে। সায়েন্স কি বলতেছে, আপনি কোন সায়েন্টিফিক বা কোন এক্সপার্টের তথ্যের ভিত্তিতে, কোন জার্নালিজমের ভিত্তিতে, কোন রিসার্চের ভিত্তিতে আপনি কথা বলছেন, সেটা তো একটা গ্রাউন্ড থাকতে হবে। আদারওয়াইজ আপনি তো মানুষের মধ্যে স্কেয়ারি একটা সিচুয়েশন তৈরি করবেন। তাহলে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বিজ্ঞানের একটি পদ্ধতি আছে, আমরা স্কুলে কলেজে পড়াশোনাতে ট্রায়াল অ্যান্ড এরর। একটা জায়গায় পৌঁছাতে হলে ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে আপনি ফাইনালি একটা জায়গায় পৌঁছান। সেটা অনেকদিন পরে হয়তো কিছুটা ভুল প্রমাণ এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনি অ্যাডজাস্ট করবেন, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে বিজ্ঞানের ব্যাপারে, বা এই কথা যখন আপনি বলবেন, ইউ মাস্ট প্রোভাইড এভিডেন্স। আপনি আকাশে বাতাসে কথা বলতে পারবেন না। যদি হয় তাহলে বাংলাদেশে আপনার মনে আছে সাইদির চেহারা দেখা গিয়েছিল চাঁদে, মনে আছে নিশ্চয়ই, সেরকম আপনি মানে আমরা সেম ওয়ে আমরা প্রেসিডেন্টকে বিশ্বাস করতে চাই। These are Christian Zionists. They are saying, আমি বলছি যে এই যে ক্লাইমেট চেঞ্জ বিষয়টা উনি হোক্স বলছেন, বা উনি বলছেন যে কিছু কন পিপল এগুলোকে রেজ করছে ওয়ার্ল্ড স্টেজের মধ্যে, তাদেরকে কন পিপল উনি বলছেন। আমার কথা হচ্ছে, আপনার কথা প্রেসিডেন্ট আমি বিশ্বাস করতে চাই। গিভ মি দ্য ফ্যাক্টস, give me the information, let me trust you. 80টা দেশের সায়েন্টিস্ট একসাথে হয়ে একটা কথা যদি বের করে বলে যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এট এ ইস্যু এন্ড বার্নিং ইস্যু, এন্ড জাতিসংঘ সেটা অ্যাপ্রুভ করে, অন দ্য আদার হ্যান্ড অনলি ওয়ান সিঙ্গেল পারসন, ওয়ান মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আপনি এক কথা বললেন, whereas you do not have any support in your logic, then where should I go? আপনি শুরুতে একটি কথা বলেছেন, মাইগ্রেশন ইজ ন্যাচারাল। মাইগ্রেশন ইজ ন্যাচারাল, এটা আদিকাল থেকে চলছে, ভবিষ্যতেও চলবে। সমস্যা হচ্ছে ইউরোপিয়ান দেশগুলো যখন কলোনিয়াল মানে কাজগুলো শুরু করলেন, তারপর স্টেট অ্যান্ড নেশনস অ্যান্ড স্টেট শুরু করলেন, তখন থেকে তারা নিজেদের বাউন্ডারিগুলোকে যাতে ঠিক থাকে, কিন্তু অন্যদের বাউন্ডারি নষ্ট হয়ে যায়, কোনো অসুবিধা নেই। এটি অনেক বড় আলোচনা। সাউথ আমেরিকার এক লাস্ট কথা বলি, সৃষ্টিকর্তা নিজেই আদম হাওয়াকে যখন পৃথিবীতে পারে তাদেরকে, I don't want to go there now because it's going to take me to a different ballpark. So হাসান ফেরদৌস, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন টনি ব্লেয়ারের নেতৃত্বে নতুন পরিকল্পনা করা হয়েছে শান্তির পথে এগোনো একটি ব্যাপার, ফিলিস্তিনের ব্যাপারে, যেটি সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। এখন সবাই চেষ্টা করছেন, বিশ্বের বড় বড় দেশ চেষ্টা করছে, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, কেউ এই সোনার হরিণটা ধরতে পারছে না। তো এই পথে এখন এটি কি, আমরা কি কোনো আসলে এই উদ্যোগ আবারও পুনরায় ব্যর্থ হতে যাচ্ছে, নাকি এবার কি ভিন্ন হবে, নাকি একটি শো পিস?
তারপর আপনি উল্লেখ করেছেন যে সৌদি ফ্রান্সের স্বীকৃতি বাস্তবিকই কোনো পরিবর্তন আনবে কিনা। আপনি হালকা করে বলেছেন যে বাস্তবটি হচ্ছে ভিন্ন, অন দ্য ফিল্ড আমরা ভিন্ন কথায় ফুলঝুরি দেখছি। তো নাকি ফিলিস্তিনিদের জন্য এটি শুধুই প্রতীকী হয়ে থাকবে? বারবার পরিকল্পনা আসছে, ফিলিস্তিনিদের বাস্তবতা কেন পাল্টাচ্ছে না? হাবিব ভাই, যে প্রস্তাবগুলি আসছে এটা উড়িয়ে দেওয়ার মতো নয়, এই জন্য যে এর পেছনে দেশে বিশ্বের বড় বড় শক্তিগুলি যুক্ত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বিশেষ করে আমি সৌদি সম্পর্ক থাকার পরে বলছি যে ইট ক্যারি সার্টেন ওয়েট, ওজন একটা আছে। জি, সৌদি আরব আদিম পর্যন্ত কিন্তু এই প্রশ্নে খুব ইনভলভ ছিল না। সৌদি প্রিন্স ফয়সাল সাহেব কি বলেছিলেন যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট প্যালেস্টাইন বাট মাই পিপল ডু। উনি বলছেন আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার দেশের মানুষের মাথা ব্যথা আছে, সে কারণে আমাকে নাক গলাতে হচ্ছে। এখন এই যে ফ্রান্স সৌদি আরব মিলে যে সম্মেলন করলো একদিনের জাতিসংঘে 22 তারিখে, এবং তারপর পরই আমরা যে এই 21 দফা প্রস্তাব পেলাম উইটকাফের কাছ থেকে, হোয়াইট হাউস থেকে, তার মুদ্রা কথাটা হচ্ছে যে গাজায় যে অব্যাহত গণহত্যা হচ্ছে তা বন্ধের একটা প্রক্রিয়া হতে পারে। তাদের প্রস্তাব একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট। জি, এটা অ্যারেঞ্জমেন্টটা কি? টনি ব্লেয়ারের নেতৃত্বে একটি অস্থায়ী শাসন ব্যবস্থা। এটা অনেকটা কলোনিয়াল পিরিয়ড, আমি এটাকে বোঝানো আপনাকে। এই প্যালেস্টাইনটা কিন্তু আজকে যে প্যালেস্টাইন মানে ওয়েস্ট ব্যাংক, গাজা এবং ইসরায়েল মিলে যে প্যালেস্টাইন, তা কিন্তু ম্যান্ডেট ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে। ম্যান্ডেট দেওয়া, মান্দাট ব্যবস্থা বলি বাংলায় আমরা, কেমন? সে একই নতুন ম্যান্ডেটের কথা বলা হচ্ছে এখন এই গাজার উপরে, এবং দায়িত্ব দেওয়া হচ্ছে কাকে? টনি ব্লেয়ারকে। সেই টনি ব্লেয়ার যে 2003 সালে ইরাক যুদ্ধে, মনে আছে আপনাদের, একটা বানোয়াট যুক্তি নিয়ে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে বড় নেতৃত্ব দিয়েছিলেন টনি ব্লেয়ার সাহেব। হ্যাঁ, ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন। সেই টনি ব্লেয়ারই এখন আমাদেরকে শিক্ষা দেবেন যে কিভাবে তিনি এই গাজাকে একটা রিভেরা বানাবেন, আমাদের প্রেসিডেন্ট সাহেবের প্রস্তাব। চমৎকার। তবে 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 এই জিনিসটা একটু আমি আপনাকে বলার চেষ্টা করতে হচ্ছে যে আর তো কিছু ঘটছে না, আর কোন দেশ তো কিছু করছে না। আরবরা কি কিছু করেছে? আরবরা, ধরা যাক আরব দেশগুলি যে আমরা বলি আব্রাহাম রেকর্ডস, 5টা দেশ স্বীকৃতি দিল, এরা কি স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছে? এরা কি পাল্টা স্যাংশন দিয়েছে ইসরায়েলের উপরে? কেউ তো দেয়নি, শুধু মুখের কথা তারা বলছে। আমি সৌদি প্রিন্স কি বলছেন একটু আগে বললাম আপনাকে, আমি কেয়ারই করিনি ব্যাপারটা নিয়ে। কিন্তু এখন এই আন্তর্জাতিক চাপের মুখে পড়ে দেখতে পাচ্ছি আমরা সবাই বলছে যে একটা কিছু করা দরকার। এই যে একটু আগে আমরা বললাম প্রায় 50টা মতো দেশ নেতানিয়াহু ভাষণ দেওয়ার সময় হল থেকে বেরিয়ে গেছেন। জি, এটা তো একটা প্রোটেস্ট, একটা জি, প্রোটেস্টই নয়, এটা আমাদের রিফিউজাল টু অ্যাকনলেজ নেতানিয়াহু। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশন একটা বিকল্প প্রস্তাব এনেছেন। আমি একদম সরাসরি এটাকে প্রত্যাখ্যান করতে রাজি নই, এই জন্য যে it could be the basis or foundation of a larger proposal. কারণ এর পেছনে আরবরা আছে, ইজিপ্ট আছে। আমি আপনার আরেকটা কথা বলি, আমি যে এই প্রস্তাব অনুসারে যে নতুন প্রশাসন গড়ে উঠবে তার হেডকোয়ার্টার্স কিন্তু হবে ইজিপ্টে, গাজাতে নয়, কিন্তু সীমান্তবর্তী একটি শহরে এই প্রশাসনের সদর দপ্তর হবে, এবং ইজিপ্ট খুব ঘনিষ্ঠভাবে যুক্ত হবে। মানেটা কি? তার মানে আরবদের স্ট্রং সমর্থন আছে এই প্রস্তাবের পেছনে, এবং যদি আরবরা চায় তাদের ওজনটা, তাদের ওয়েটটা এর পেছনে দিতে, হয়তোবা কোনো একটা ভালো ফল বেরিয়ে আসতেও পারে। তবে আমি খুব আস্থা রাখছি না, কারণ টনি ব্লেয়ার আমার আস্থার পাত্র নন। হ্যাঁ, জর্জ বুশ, টনি ব্লেয়ার, ক্যান্ডোলিজা রাইস, ডিক চেইনি, বিশ্বাস করা খুব কঠিন। আমি আপনার কথা একেবারেই একমত আপনার সাথে, আস্থা রাখার কোনো উপায় নেই, কারণ অতীত অন্য কিছু বলে। এই আব্দুর রশিদ, আপনার কাছে আমি আসছি। ইসরায়েলকে আমরা সবসময় দোষ দিয়ে আসছি বিকজ ইসরায়েলি এই গণহত্যা চালিয়ে যাচ্ছে, কিন্তু অনেকে এবার সরাসরি বলেন যে আসলে ইসরায়েলের কোনো কিছু করার ক্ষমতা নেই যদি আমেরিকা এটি না করে। আসলে ইসরায়েল ইজ এই প্রজেক্ট অফ আমেরিকা, এটি একটি ব্যাপার। এখন আমরা শুনলাম হাসান ফেরদৌসের কাছে এই প্রশ্নটি অনেকবার আমরা বিভিন্ন জায়গায় শুনি, সেটি হচ্ছে কি যে আরব নেতৃত্ব কি করছে। এটি একটি আশ্চর্যজনক কথা হলো, আমরা সেরকম নড়াচড়া দেখছি না। এই সবচেয়ে বড় মিত্র কাতার, তার এখানে দোহাতে আক্রমণ করলো ইসরায়েল। নোবডি সেড ওয়ান থিং, ইভেন কাতারের কাছ থেকে আমরা সেরকম কিছু দেখিনি, রাইট? ইউএই সেরকম নড়াচড়া করেনি। সৌদি আরব যে একটা ডিফেন্স প্যাক্ট করে বসলো পাকিস্তানের সাথে, সেটি নিয়ে অন্য আরেকদিন হয়তো আমরা আলোচনা করব।
তো এই যে আরব নেতৃত্বের ব্যর্থতা, বাই দ্য ওয়ে আমি একটু রিসার্চ করছিলাম, আমি এই দোহার আক্রমণের ব্যাপারে আমেরিকা বলছে যে আমরা জানার সাথে সাথে জানিয়েছি, বাট ইট ওয়াজ আফটার দ্য ফ্যাক্ট। কিন্তু টার্কি ওয়াজ এবল টু অ্যাকচুয়ালি মানে জানাতে পেরেছিল দোহা কাতারকে 1 ঘন্টা আগে এই ব্যাপারটিতে, অ্যান্ড আই ক্যান কনফার্ম দিস ফ্রম এ ডিফারেন্ট সোর্স। এনিওয়ে, দ্যাট ডিডন্ট চেঞ্জ দ্য আউটকাম বাই দ্য ওয়ে। আরব নেতৃত্বের ব্যর্থতার কারণ কি বলে আপনি মনে করেন? চলুন শুনি আপনার কাছে। লোক, আরব নেতৃত্বের ব্যর্থতার মূল কারণ হচ্ছে যে যখন পৃথিবীতে সুপার পাওয়ার রাষ্ট্রগুলো তাদের হাতে একক ক্ষমতা রেখে দিবে সারা পৃথিবীর পরিবর্তন কেবলমাত্র এবং একমাত্র তাদের দ্বারাই হতে হবে, তখন তো আসলে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আসলে করার তেমন কিছু নেই। ফার্স্ট অফ অল, এই রাষ্ট্রগুলোর মধ্যে ডেমোক্রেসি নাই, অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল না। I'm gonna stop you right there. Democracy একমাত্র বলা হয় যে democratic country is Israel. Okay. Do you believe they have democracy? No. It's by the name. So what else you have, anything else that you can offer? It's a metaphor. It's kind of vision zero. কেন আমি আপনাকে থামালাম এই কারণে, চায়নাতে ডেমোক্রেসি নেই। চায়না কি পিছিয়ে পড়েছে নাকি বিশ্বকে প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে? কাজে ডেমোক্রেসি আমি মনে করি না একটা পূর্ব শর্ত, কিন্তু আমরা ডেমোক্রেসির প্রপোনেন্ট, আমরা ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে সমর্থন করি, সেটা ঠিক আছে, কিন্তু এটা একটি উন্নয়নের পূর্ব শর্ত বলে আমি মনে করি। আমি শেষ করি। at the same time, China don't have 10 friends in the world. চায়না যদি প্ল্যাটফর্মে কোনো একটা প্রস্তাব নিয়ে আসে, পৃথিবীতে 10টা মানুষ it didn't matter for them. তারা যেখানে অগ্রগতি করছে, no, I beg to differ. I tell you why I beg to differ. It's a communist country. No freedom. Did it stop their advancement? Did it stop their advancement in different fields? No, it did not. But we can argue on that at different day on a different time. Okay. I'll let you finish. Yes. I beg your pardon, please. Right. No, it's okay. The thing is that, look, আমেরিকা হচ্ছে যে ওই পরিবারের সবচেয়ে মানে বড় গার্ডিয়ান বা ফাদার, যে পরিবারের কোনো একটা সন্তান যদি সিগারেট খাওয়ার অভ্যাস গড়ে তোলে মাইনর অবস্থায়, তখন সে বলতে পারে তুমি হয় সিগারেট বন্ধ করো, না হলে তোমাকে আমি স্যাংশন দিব, তোমার খাওয়া বন্ধ করে দেবো, বাড়ি থেকে বের করে দিব। অর্থাৎ আমি যেটা বলবো আমার অধীনে থেকে সেটাই করতে হবে তোমাকে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা। আপনি জানেন যে 1/3 অফ দি ওয়ার্ল্ড ইকোনমি হচ্ছে আমেরিকার কন্ট্রোল। পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তি হচ্ছে আমেরিকা, এবং আমেরিকা জাতিসংঘ তৈরি করেছে একটা, এটাকে রাবার স্ট্যাম্প হিসেবে আমেরিকা এখন বানিয়েছে। কারণ হচ্ছে যখন এটা প্রয়োজন কাজে লাগাবে, যখন প্রয়োজন নেই তখন এটাকে কাজে লাগাবে না, তখন তারা যা খুশি তাই বলবে। হাউএভার, এই যেই কাজটা চলছে, যে মানে টনি ব্লেয়ারকে নিয়ে যে গিটা বাস্তবায়নের যে প্রক্রিয়াটা চলতেছে, আমি মনে করি যে এটা হচ্ছে বিষয়টা কি, এটা হচ্ছে টাইম বাই করা। কারণ তাদের লং রেঞ্জ অ্যান্ড শর্ট রেঞ্জ প্রোগ্রাম আছে। কারণ এই প্ল্যানটা তো হচ্ছে 2-4 বছরের প্ল্যান না, এটা তো চলে আসছে সেই 47-48 থেকে, তাই না? তো তখন থেকেই আপনার ইসরায়েল তারা ঠিক করে রেখেছে যে তাদের পরবর্তী 50 এবং 100 বছর প্ল্যান কি। যখন জাতিসংঘে যখন তারা বক্তব্য দিচ্ছে নেতানিয়াহু, তখন জাতিসংঘে যখন মেজরিটি স্টেট গুলো ওয়াকআউট করছে বা হাসছে তার কথার উপরে, এট দ্য সেম টাইম প্রত্যেক ঘন্টায় একটা করে শিশু মারা যাচ্ছে গাজার মধ্যে। এর মানে হচ্ছে কি, ইসরায়েল এবং আমেরিকা জাতিসংঘটাকে একটা মকারি বানিয়ে রেখেছে যে তোমরা যা খুশি তাই করো না কেন, আমরা যদি এগ্রি না থাকি তোমরা পৃথিবীতে কিছুই করতে পারবে না। পৃথিবীর রাষ্ট্রগুলোকে বিভিন্ন পলিসি দিয়ে পাওয়ারলেস করে রাখা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে। ইরান একটা দেশ শক্তিশালী হতে যাচ্ছিল, আপনি দেখছেন প্রিএমপ্টিভ একটা অ্যাকশনের মধ্যে দিয়ে ইরানের যে অবস্থা করেছে। এইভাবে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ যদি তারা ব্যাকবোনকে শক্তিশালী করতে চায়, আমেরিকা ইসরায়েল সেটা হতে দিবে না। দেখেন, ইসরায়েল তো একটা দেশের ভূখণ্ড দখল করে রাখেনি, ও তো আশপাশে চারিদিকে অনেকগুলো দেশের ভূখণ্ড দখল করে রেখেছে। তাদের একটা বিশাল প্ল্যান আছে যে তারা ইসরায়েলকে কি হিসেবে দেখতে চায়, যে প্রমিস ল্যান্ড অফ গড, তাই না? এই প্রমিস গডের ম্যাপ যদি আপনি দেখেন, এখন কথা হচ্ছে যে তাদের শক্তি আছে। আমি শেষ করি, তাদের শক্তি আছে, এই শক্তিটাকে তারা কাজে লাগাবে এবং তারা তাদের প্রমিস ল্যান্ড তাদের বানিয়েছে। ইসরায়েলের মানুষকে, বাচ্চাদেরকে টিচ করা হয় যে তারা কিভাবে করে তাদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে তোলা হবে। সুতরাং এই যে এরকম উদ্যোগ শত শত নেওয়া হয়েছে। লাস্ট কথা বলি, জাতিসংঘে কিছুদিন আগে প্রস্তাব এসেছে, হাসান ফেরদৌস স্যার বলেছেন যে ওখানে সিজ ফায়ার এই মুহূর্তে দরকার। 60,000 মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। সিজ ফায়ারের বিষয়ে কেউ একমত হয়নি। 50 বারের বেশি আমেরিকা ভেটো দিয়েছে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে এই গাজা বিষয়ে। সত্যি কি আমেরিকা চায় ওখানে সমস্যার সমাধান হোক, না ইসরায়েল চায় সেখানে তাদের আধিপত্য বিস্তার করুক? আপনাকে বুঝতে হবে যে তাদের ভিতরের প্ল্যানটা হচ্ছে অন্য। এই জিনিসগুলো হচ্ছে নাটকী, এগুলো করা হবে সময় বাই করার জন্য, কিন্তু তাদের যে প্ল্যান আছে লং টার্ম, সেই দিকে তারা ঠিকই অগ্রসর হবে।
জি, ধন্যবাদ। আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে শেষ একটি প্রশ্ন আপনাকে করবো আব্দুর রশিদ। ডাক্তার ইউনূস তার যে সফরসঙ্গীদের নিয়ে এসেছেন তাদের উপরে বিভিন্ন রকম হয়রানিমূলক প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলা উচিত যদি কারো কিছু বলার থাকে, কিন্তু হয়রানিমূলক বিভিন্ন কথা হচ্ছে এবং বিভিন্ন রকম আক্রমণ হয়েছে। এতে কি মানে বাংলাদেশের ইমেজ কি ক্ষতিগ্রস্ত হলো না বলে আপনি মনে করেন? এটি কি অন্যভাবে করা যেত, নাকি এটি এই যে প্রতিহিংসা পরায়ণ যে রাজনীতির প্রতিফলন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা সত্যি অভাগা জাতি যে আমাদের যে কোনো রাষ্ট্রপ্রধান যখন জাতিসংঘে আসে, শুধু এই রাষ্ট্রপ্রধান না, তার আগে অনেক যে রাষ্ট্রপ্রধান যারা বিরোধী দলে থাকে তারা এখানে কালো ব্যাজ ধারণ করে মারামারি করে। এখনো জ্যাকসন মনে হয় মারামারি হচ্ছে, প্রতিদিন দেখি এখানে এখন মারামারি চলতেছে। পৃথিবীর কোনো রাষ্ট্রকে দেখি না তাদের রাষ্ট্রপ্রধান আসলে। আরো তো কোনো স্বৈরাচারী অনেক রাষ্ট্র আছে যেখানে গণতন্ত্র নাই, যেখানে ডিক্টেটর বসে আছে, তারাও কিন্তু এসব কাজ করে না। দেখেন সিম্পল যে তিব্বতানরা আছে, তিব্বতান দেখবেন যে ওরাও কিন্তু ওখানে আন্দোলন করে, কিন্তু ওদের মধ্যে দেখবেন যে কোনো আন্দোলনে ওরা জাস্ট ক্যান্ডেল জ্বালা রাখবে, ছবি ধরে রাখবে। একমাত্র বাঙালি জাতি আমরা শুধুমাত্র এই কাজটা করি। এয়ারপোর্ট থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত প্রতিদিন অশ্রাব্য ভাষায় গালাগালি এবং মারামারি, এগুলো আমাদেরকে ডিসক্রেডিটেড করে। নিউ ইয়র্ক সিটি এবং আমেরিকাতে আমরা একটা ক্রেডিবিলিটি তৈরি করেছি, আমরা যারা প্রবাসী এখানে আছি, আমাদের পরিশ্রম দিয়ে, আমাদের ইন্টিগ্রিটি দিয়ে, সেই ক্রেডিবিলিটি নষ্ট হয় শুধুমাত্র মোর দেন লেস 1% পিপলকে দিয়ে, যারা এই মিসক্রিয়েন্স গুলো করে থাকে। এগুলো আমাদের জাতি হিসেবে লজ্জাজনক, এগুলো বন্ধ করা উচিত। আমি মনে করি বাংলাদেশে আইন করা উচিত যে বাংলাদেশের ভাবমূর্তি যারা প্রবাসে বিনষ্ট করবে, বাংলাদেশে আইন থাকবে যে তাদের 5 বছর বা 10 বছর তাদের পাসপোর্টকে সাসপেন্ড করে রাখা হবে, না হলে এসব বন্ধ করা খুব ডিফিকাল্ট। আমরা এমনই একটা জাতি যে আমরা যাকে ভালোবাসি, যে আমার নেতা, তাকে আমরা দেবতা বানাই এবং এই দেবতার জন্য আমি জীবন কুরবানি করে দিতে প্রস্তুত রয়েছি, এবং এগুলোই হচ্ছে, এই মেন্টালিটি হচ্ছে আমাদের মধ্যে এইসব তৈরি করছে। জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হাসান ফেরদৌস, আমি এই প্রসঙ্গের কথা বলবো না। আমরা জানি নিউ ইয়র্ক টাইমসে একটি বড় প্রতিবেদন এসেছে এবং আব্দুর রশিদ বলছিলেন যে আমরা একটি ভাবমূর্তি তৈরি করেছি, পজিটিভ মানে একটি পাওয়ারফুল ব্লক তৈরি করেছি। নিউ ইয়র্ক টাইমসও তাই বলছে যে দক্ষিণ এশিয়ার আমেরিকার রাজনীতিতে একটি নতুন পাওয়ার ব্লক তৈরি হচ্ছে এবং সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার, সাউথ ইস্ট এশিয়ার মানুষ। এটি এটি কতখানি আপনি কিভাবে দেখেন, নাকি এটি একটি নতুন একক শক্তি হয়ে উঠছে? আমরা জানি যে মামদানিকে ঘিরে অনেকখানি এটা বেশি জোরালো হয়েছে বা এটা চোখে পড়ছে অনেকটা। তার কারণ হচ্ছে তিনি নতুন প্রজন্মের, অনেকে তাকে মনে করছেন যে উনি হচ্ছে ভবিষ্যতের রাজনীতির গেম চেঞ্জারও হতে পারে। নাকি এটা শুধু নিউ ইয়র্ক আর এটি প্রগতিশীল শহরের মধ্যেই জন্যে হচ্ছে, নাকি এটা এখানেই সীমাবদ্ধ থাকবে, নাকি আমরা দেখব এই পাওয়ার ব্লকটি অন্যান্য স্টেটেও হচ্ছে? আমি শুনবো আপনার কাছে। আপনি লক্ষ্য করে থাকবেন যে মামদানিকে দুদিন আগে কমলা হ্যারিস এন্ডোর্স করেছেন। এর আগে অনেক হাই লেভেল বার্নি স্যান্ডার্স মনে করা যাক, কেওসি মনে করা যাক, এন্ডোর্স করেছে। এন্ডোর্স করেনি এখন কে? আমাদের হাকিম জেফরিজ এবং চাক শুমার। বাট আদারওয়াইজ ক্রমান্বয়ে ডেমোক্রেটিক পার্টির বড় বড় নেতারা এন্ডোর্স করা শুরু করেছেন। কারণটা কি? এক, মামদানি অলমোস্ট ডেফিনেট টু উইন ইন নিউ ইয়র্ক। কেমন? সর্বশেষ জরিপ পেয়েছি আমরা, দেখতে পাচ্ছি 20% ব্যবধান তার কুয়োমোর সাথে। ফলে আনবিটেবল। আমাদের প্রেসিডেন্ট সাহেব মেনে নিয়েছেন যে মামদানিকে থামানো যাবে না। এই রিপোর্ট পড়ে কি মনে হয়? দুটো জিনিস মনে হচ্ছে। এক নম্বর, মামদানি ইজ এ ফরমিডেবল ফোর্স, ইটস এ মুভমেন্ট। এই মুভমেন্ট আমাদের মনে করে 2008 সালে বারাক ওবামার মুভমেন্টের সাথে। ওবামার মুভমেন্টটা ছিল একটা রেইনবো কোয়ালিশন। শুধু কালো মানুষরা না, কিন্তু শুধু আফ্রিকান আমেরিকানরা, দক্ষিণ এশিয়ানরা, সাদা মানুষেরা, ইহুদিরা, সবাই আমরা যুক্ত হয়েছিলাম একটা কমন প্ল্যাটফর্মে। মামদানি সে কাজটা করতেন। মামদানির সঙ্গে খুবই স্পষ্ট মিল চোখে পড়ে এবং এই রিপোর্টে যেটা খুব স্পষ্ট উঠেছে যে সব বয়সের মানুষ, আমরা আগে বলতাম যে ইয়াংরা খুব তার পক্ষে গেছে, টাইম বলছে না, শুধু ইয়াংরা নয়, মামদানি সবাই কি চেষ্টা করছেন এবং সমর্থ হয়েছেন। এমনকি ইহুদিদের পর্যন্ত। মামদানি একটা প্রধান শক্তিশালী জায়গা কোথায়, স্ট্রেংথ কোথায়? গাজা প্রশ্নে আমরা জানি অনেক আমাদের ইহুদি বন্ধুরা অনেকেই খুশি নয়, সমালোচনা যখন করি আমরা, কিন্তু স্পষ্টতই একটা বড় অংশ এই নিউ ইয়র্ক সিটির ইহুদিরা যারা গাজার গণহত্যা পছন্দ করছে না। সবচেয়ে লার্জেস্ট মুভমেন্ট কারা করছে? জুইশ ভয়েস ফর পিস সবচেয়ে লার্জেস্ট ইউথ অর্গানাইজেশন যারা গাজায় এই হত্যাকাণ্ড বন্ধের পক্ষে বলছে। এবং এদেরকে
কর্তৃক, এবং এদেরকে মামদানি হাতে নিয়ে এসছেন। আর একটা খবর এখানে আছে, ইন্টারেস্টিং আছে, যে আমরা সংখ্যায় কম হলেও আমরা গুরুত্বপূর্ণ হয়ে উঠছি একাধিক কারণে। একটা বড় কারণ, আমরা কিন্তু নিউ ইয়র্কের এই শহরের ফাস্টেস্ট গ্রোয়িং এথনিক কমিউনিটি। আয়ের দিকে বলি আমি, 2019 সালে আমাদের 2014 সালে আমাদের মাথাপিছু আয় ছিল 29,000 2014-এ, এখন তা বেড়ে হয়েছে 59,000। মানে আমাদের মিডিয়াম আয় 59,000 মাথা পিছু। তার মানে আমরা এই গত 10 বছরে কি ড্রামাটিক উন্নতি করেছি শহরে আমরা। ফলে আসল শক্তি কোথায়? চাঁদায়, নাম্বারে। ইন ইউর নাম্বারে আমরা খুব বেশি নই, কিন্তু আমরা চাঁদা প্রদানে প্রবলি উইল বিকাম এ ফ্যাক্টর, এর একটা। আর 2 নম্বর, মামদানি যেটা করতে পেরেছেন, আমাদের নারীদেরকে ইনভলভ করতে পেরেছেন। উনি বলছেন কি, বাংলাদেশি আন্টিস, বারবার বলেছেন। নিউ ইয়র্ক টাইমসেও কিন্তু সবচেয়ে বড় ছবির ছাপা যে মেয়েটার, সেটাও একটা মহিলার, সেই মহিলাও একটা বাংলাদেশি আন্টি। তিনি কি করেন, টেলিফোনে তিনি শয় হাজার বাঙালিকে বা সাউথ এশিয়ানদেরকে বা নন সাউথ এশিয়ানদেরকে ফোন করে বলছেন, ভাই মামদানিকে ভোট দাও। ভোট ব্যাংক কেমন? এবং মামদানির পক্ষে প্রায় 60,000, অলমোস্ট 60,000 ভলান্টিয়ার্স মামদানি সংগ্রহ করতে পেরেছেন। এটা যে ফর্মুলা ফর সাকসেস। কি করে আপনি এই শহরের মতো এরকম ডাইভার্স শহরে আপনি কোয়ালিশন গড়ে তুললেন, আমাদের দেখতে হবে কেমন। এবং এর ফলে আমার ধারণা যে পরবর্তীতে যদি মামদানি সাকসেসফুল হন, মামদানির সাকসেস কিন্তু আমাদেরকে, যারা আমরা এখন পায়ে পায়ে এগুচ্ছি মেইন স্ট্রিম পলিটিক্সে, আমাদেরকে অনুপ্রাণিত করবে। আগামী নির্বাচনে দেখবেন, এবছরে নয় পরের বছরে, মামদানি মেয়র নির্বাচন হওয়ার পরের বছরে যে নির্বাচন হবে, অসংখ্য বাংলাদেশি আগ্রহী হবে মেইন স্ট্রিম পলিটিক্সে অংশগ্রহণ করতে। ফলে ইয়েস, ইটস এ মুভমেন্ট, ইটস নট জাস্ট এ পলিটিক্যাল ক্যাম্পেইন, ইটস এ মুভমেন্ট, যার পেছনে আমরা বাংলাদেশিরা, সাউথ এশিয়ানরা, ইন্ডিয়ানরা যুক্ত হয়েছে। এবং উই মে চেঞ্জ দি কোয়ালিটি, দ্য কালার, দি পুরো পার্সপেক্টিভটা আমরা বদলে দিতে পারবো। কারণ কোনো পকেটসে, যেমন ধরো যাক অ্যাটলান্টাতে, যেমন ধরো যাক মিশিগানে, আমরা নাম্বারটা এত বেশি আমাদের, যে কনসেন্ট্রেটেড নাম্বারটা এত বেশি আমাদের, যে আমরা উই পারহ্যাপস কুড মেক এ চেঞ্জ আগামী নির্বাচনের ফলাফলে। জি, হাসান ফেরদৌস, আব্দুর রশিদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সময়ের স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠানটি এখানে শেষ করতে হবে। আপনারা খেয়াল করে দেখেছেন, রোহিঙ্গা ইস্যুটি আমরা আলোচনা করতে পারিনি, কিন্তু আমরা করব। আমি আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনারা দুজনে ভালো থাকবেন। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। অনুষ্ঠানটি ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।